শুরু হচ্ছে স্বপ্নের লাদাখ সিরিজের তৃতীয় পর্ব। আজ তোমরা সাক্ষী থাকবে লে থেকে নুব্রা যাওয়ার এক অবিস্মরণীয় জার্নির গল্পের, যেখানে ল্যান্ডস্লাইডে রাস্তা বন্ধ আছে, তুষারপাতের মাঝে গাড়ি খারাপ হওয়া আছে, চা সহযোগে স্নোফল উপভোগ আছে, পাহাড়ি ঝঞ্ঝা পেরিয়ে বালি ঝড় আছে, সেই বালি ঝড়েই শীতল মরুভূমিতে এটিভি রাইড আছে, মনাস্ট্রি দর্শন আছে, আমার হসপিটালে যাওয়া আছে, কিছু মানুষের গল্প আছে, পাকিস্তান বর্ডার থেকে শুরু করে নুব্রা ডেজার্টে ক্যামেল রাইড, সব আছে। স্বপ্নের মতো সুন্দর একটা গ্রামের সন্ধান আছে। বুঝতেই পারছো আজকের গল্পে ঘটনার ঘন ঘটা। আজ তোমাদের সন্ধান দেব নুব্রার সেরা এক আস্তানার। এছাড়া কি কি খেলাম, কেমন আনন্দ করলাম সবাই, সে তো দেখতেই পাবে। তাহলে চলো নুব্রার গল্প শুরু করি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। আজ লাদাখ ছেড়ে বেরোনোর পাড়া, তবে শরীরটা ঠিক ভালো লাগছে না। মানে গত 2-3 দিন ধরেই একটু জ্বর ভাব ছিল। আজকে একটু বেশি মনে হচ্ছে, সমস্যা হচ্ছে। হার্ট রেট যা দেখলাম, শুয়ে থাকলেও প্রায় 110 থেকে 120-র মধ্যে ঘোরাফেরা করছে। যাই হোক, খেয়ে নিয়ে বেরোতে হবে। বড্ড বেশি দৌড়ঝাঁপ করছি হয়তো সেই কারণে। তো ভালো কন্টেন্ট তুলতে গেলে একটু তো খাটাখাটনি করতেই হবে, তাই না? মানে মনের মতো হয় না আর কি। ঠিক নিজের ভালো না লাগলে ওইভাবে কাজ করে ভালো লাগে না আর কি। যাই হোক, ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলু কুমড়োর তরকারি। গতকাল আমাদের লে প্যালেস দেখা হয়নি, সেই জন্য আমরা একটু আগে বেরোলাম। এখন 9:30 মতো বাজে। লে প্যালেস দেখে আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে বেরোবো। তবে আবারও বলি, লে শহর আমায় মুগ্ধ করেছে। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য, অবস্থান, সংস্কৃতি সবই অনন্য। ওই যে সোজা প্যালেসটা দেখছো, ওটাই লে প্যালেস। আর লে প্যালেস থেকে লে শহরের এই ভিউটা পাওয়া যায়। অসাধারণ না? আগেরকার দিনে রাজারা প্রকৃতি প্রেমিক ছিল। এরকম ভিউ দেখেই এসব প্যালেসগুলো বানানো হতো। নাগের ক্যাসেল মানালির, সেটাও অসাধারণ ভিউ। আর এখান থেকে অসাধারণ ভিউ লে প্যালেস। এখানে ভিডিওগ্রাফি আর ড্রোন স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই দুঃখিত, দেখাতে পারলাম না। তবে 1600 খ্রিস্টাব্দের এই প্যালেস ওই সময়ের উচ্চতম বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম ছিল। যাই হোক, চলো এবার রাস্তায় কনসেন্ট্রেট করি। আজও অনেকটা জার্নি, অনেক কিছু দেখানোর আছে। সব থেকে বড় কথা, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস খারদুংলা আছে। তবে শরীরটার জন্য একটু চিন্তা হচ্ছে, আমার গা বেশ গরম। জার্নির শুরুতেই আমরা পেলাম একটা ছোট্ট ধাক্কা। সামনে লম্বা জ্যাম লেগেছে। ঘড়ি বলছে 11:20। আমরা আটকে আছি। সামনে বিরাট লম্বা লাইন। সামনে রাস্তা ক্লিয়ারেন্সের কাজ চলছে। খুব সম্ভবত ধস হয়েছে, একটা ধস পড়েছে আর কি। রাস্তায় পাথর জেসিবি দিয়ে পরিষ্কার করছে। মিনিট 25 বিরতির পর আবার পথ চলা শুরু। দূরে দেখা যাচ্ছে ঘন ধূসর মেঘ। গিলছেগুড়ি বৃষ্টির ঝাপটাও আসছে মাঝে মধ্যে। মন বলছে আজ স্নোফল পাওয়ার চান্স ভালো মতো আছে। সামনে এতটাই স্টিফ চড়াই, একটা ইনোভা কিন্তু উঠতে পারছে না। উঠে আবার নেমে আসছে ওই ইনোভাটা। এই যে চাকা স্কিড করছে এখানে। ওই যে বড়মার নামের গুণেই হোক বা গাড়ির নিজের ক্ষমতায় আমাদের উঠতে কোনো অসুবিধা হলো না। যা বুঝছি, এখানে এখনো রাস্তা তৈরির কাজ চলছে। দূরে দেখো, গাড়িগুলোকে সাদা পিঁপড়ের মতো লাগছে না? ওই নিচে ওইটা হলো আমাদের ফেলে আসা লে শহর। আমরা এগোচ্ছি খারদুংলার পথে। খুব অল্প হলেও স্নোফল স্টার্ট হয়েছে। গাড়ির কাঁচে পড়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। এই যে হাতে স্নো পড়ছে। কিরে কেমন? আমাদের দামাল গ্রুপ জিন্দাবাদ।
ওদের দেখে সত্যি খুব মজা পাচ্ছি। পয়সা বসুল মজা যাকে বলে ওরা একদম তাই করছে। এদিকে আমরাও যত এগোচ্ছি স্নোফলের দাপট কিন্তু ততই বাড়ছে। বাতাসের তাপমাত্রার কথা না হয় ছেড়েই দিলাম, আমার -5 গ্লাভসও কাজে দিচ্ছে না। ছোটবেলা থেকে সিনেমায় বা টিভিতে বা হালের ফেসবুক ইউটিউবে এরকম বরফ পড়তে দেখেছি, সচক্ষে এরকম তুষারপাত এই প্রথম আমার জীবনে। যদিও লে আসার সময় 10-20 সেকেন্ডের জন্য পেয়েছিলাম, সেটা এর সামনে কিছুই না। কিরে কিরে তোর গায়ে একদম সাদা সাদা কি গুলো, বরফ তো? হ্যাঁ, আমরা দাঁড়াতে এবং নামতে বাধ্য হলাম কারণ গাড়ির পিছনের টায়ার পাংচার হয়ে গেছে। অগত্যা আমি ছাতা নিলাম, জল জল ভাব, ভেজা যাবে না। এই স্নোফলের মধ্যে চা দিচ্ছে, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে? এই যে কি হারে স্নোফল হচ্ছে দেখো। একেই বলে সাপে বর হওয়া। সিচুয়েশন যাই হোক, মোমেন্টেই তো বাঁচতে হবে আমাদের, তাই না? এইভাবে তুষারপাত হচ্ছে, তার মধ্যে চা গরম গরম। চলো চলো চলো, মেঘ ডাকলো শুনলে? চলো 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 চলো। সাউথ পুল্লুর আগে স্নোফলের মধ্যে কাটানো এই মুহূর্তটা সারা জীবনের মতো স্মরণীয় করে তুলে রাখলাম স্মৃতিসিন্ধুকে। এবারের লাদাখ আমাদের 10 হাতে উজাড় করে দিল। শুধু স্নোফলটা পাওয়াই বাকি ছিল, সেটাও খারদুংলা যাওয়ার পথে পাইয়ে দিল। দেখছো তোমরা রাস্তার হাল দেখছো? 10 ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না কোনো প্যারালাল ইউনিভার্সে চলে এসেছি। যাই হোক, লে থেকে খারদুংলার দূরত্ব 37 কিলোমিটার, সময় লাগে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো। আমরা প্রায় চলে এসেছি। এই হলো পৃথিবীর সেই দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস, খারদুংলা। হার্ড আইস হয়ে রয়েছে, আর এই যে আমার সামনে, এই হচ্ছে ভিউ। 17,982 ফুট উঁচুতে এই পাস, ভাবা যায়? বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। সব হয়ে গেল, হ্যাঁ সব হয়ে গেল। প্রায় 18,000 ফিট। তো অনেকটা হাইট। এখানে কিন্তু অক্সিজেনের অভাব বোধ হয়, মাথা ব্যথা করে, অল্টিটিউড সিকনেস যেটা বলে আর কি। বেশিক্ষণ থাকলে বা দৌড়ঝাঁপ করলে, কথা বললে একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে প্রিকশন নেওয়া উচিত, বারবার একটু জল খাওয়া উচিত। আর অক্সিজেন যে সিলিন্ডারগুলো হয় পোর্টেবল, সেটাও রাখা দরকার, কর্পূর রাখা দরকার। এইগুলো এই অঞ্চলে এলে অবশ্যই কিন্তু ক্যারি করো। বাইরে প্রচণ্ড স্নোফল হচ্ছে এখনো, এই যে পুরো সাদা হয়ে যাচ্ছে সব। তাই তোমরা এলেও এক্সাইটেড হয়ে বেশি লাফালাফি করো না কিন্তু। এমনিও ভারতীয় সেনারা এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেন না। যাই হোক, নিচে নামছি এবার আমরা। খেয়াল করেছ, আবহাওয়ার কিন্তু উন্নতি হচ্ছে, ধীরে ধীরে ভিজিবিলিটিও অনেক বেড়ে গেছে। আচ্ছা চলো এবার তোমাদের কাজের কথায় আসি। যারা আগের পর্ব দেখেছো তারা তো জানোই, যারা এই পর্বটাই প্রথম দেখছো তাদের বলি, আমাদের 74 জন টুরিস্ট প্লাস 10 জন ম্যানেজমেন্ট স্টাফ নিয়ে টোটাল 84 জনের এই বিশাল গ্রুপ ট্যুরটা অর্গানাইজ করছে সরকার ট্রাভেলসের দেবাশিস দা। ট্যুর কস্ট আর কন্ট্যাক্ট ডিটেলস দিলাম স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে। যারা আমাদের মতোই গ্রুপ ট্যুর করতে চাও যোগাযোগ করতে পারো। সামনে আরো বেশ কিছু লাদাখ ট্রিপ রয়েছে ওনাদের, স্ক্রিনে যাচ্ছে ডেটসগুলো, দেখে নিও। কি অদ্ভুত না? একটু আগেই বরফে মুড়ে ছিল চরাচর, আর এখন দেখো রুক্ষ শুষ্ক প্রান্তরের বুক চিরে আমরা এগিয়ে চলেছি।
আর ওই যে পেছনে ধোঁয়া তুলে ছুটে চলেছে আমাদের কিচেনের গাড়ি। সরকার ট্রাভেলস কিন্তু এত বড় ট্যুর হলে নিজেরাই রান্না করে খাওয়ায়। লাদাখের মতো জায়গায় পুরো দস্তুর বাঙালি খাওয়া। তাই যারা ঘোরার সাথে বাঙালি পদও খেতে পছন্দ করো, চোখ বন্ধ করে সরকার ট্রাভেলসের কথা ভাবতে পারো। কিন্তু নিচে দেখেছো, ওগুলো কিন্তু এক পাল চমড়ি গাই। আমাদের ডান দিকে নিচে হলো শায়ক নদীর উপত্যকা, আর দূরে সোজা ওই পাহাড় শ্রেণীটাই কিন্তু বিখ্যাত কারাকোরাম পর্বত শ্রেণী। ঘুরি বলছে 2:24। এই মুহূর্তে আমরা খারদুং ভ্যালিতে। এখানে আমরা আমাদের লাঞ্চ এখানেই সার্ভ করা হবে কোনো একটি হোটেলে। আমি সামনেটুকু দেখাই। এই হচ্ছে আমার সামনের ভিউ। শরীরও আগের চেয়ে একটু বেটার, তবে হ্যাঁ, মাথা যন্ত্রণা, লোয়ার ব্যাক পেন এগুলো একটু কাজ করছে না তা নয়, কিন্তু আগের চেয়ে বেটার। এই ভাষা বোঝে। এই আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভিন্ডি ভাজা আর মাছের ঝোল। সিম্পল কিন্তু সুস্বাদু। সবার খেতে খেতে আরো ঘন্টাখানেক সময় লাগলো, আর ততক্ষণ সেই সময়টা আমি দূরে পাহাড়ে মেঘেদের ছায়ার খেলা দেখে কাটালাম। ফাইনালি ব্যাক টু পথ। ঘড়ি বলছে 3:41। তোমরা রাস্তায় কনসেন্ট্রেট করো, আমি ততক্ষণে আজকের বাকি প্ল্যানটা একটু বলে দিই। এখনো প্রায় 44 কিলোমিটার আমাদের আজকের গন্তব্য নুব্রা ভ্যালির ডিস্কেট। ওখানেই কোনো একটা হোটেলে নাইট স্টে করব আমরা। তবে ডাইরেক্ট যাব না আমরা। যাওয়ার পথে ভাগ মিল্খা ভাগের শুটিং যেখানে হয়েছিল সেটা দেখব, এটিভি রাইড করব, সেখান থেকে ডিস্কেট মনাস্ট্রি যাব, বিরাট মৈত্রী বুদ্ধ মূর্তি আছে সেটাও দেখব, তারপর হোটেলে ঢুকব। তাই সময় তো একটু লাগবেই। দেখা যাক আলটিমেটলি কটায় ঢুকি আমরা হোটেলে। সামনে খেয়াল করেছো, হঠাৎ করে দৃশ্যপট কেমন ঘোলাটে লাগছে না? ওটা কি বলতো? গাড়ির কাঁচ আর খুলে রাখা যাচ্ছে না। সামনের ওই ঘোলাটে জিনিসটা সম্ভবত ধুলো বা বালি ঝড়ের এফেক্ট। আমরা নুব্রা ভ্যালি যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়েছি, যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছি একটু দেখাই। প্রচণ্ড হাওয়া হচ্ছে আর মনে হচ্ছে ধুলো ঝড় হচ্ছে। এই যে পুরো ঘোলাটে হয়ে আছে চারিদিক, ওইখান থেকে পরিষ্কার ধুলো ঝড় এবং ধুলোর গন্ধ পাচ্ছি আমরা। ল্যান্ডস্কেপটা নো ডাউট খুব সুন্দর, কিন্তু এত হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। বুঝতে পারছো কি অবস্থা? জানি না আর কি কি চমক অপেক্ষা করছে। বরফ দেখবো, তুষারপাত হবে একটু, এগুলোর সুপ্ত একটা বাসনা নিয়ে তো এসেই ছিলাম। কিন্তু এই ধুলো বা বালি ঝড়টা কিন্তু একদম আউট অফ সিলেবাস। এই যে অনেকগুলো স্তূপা মতো দেখছো, গুগল ম্যাপ অনুযায়ী এর নাম টিমর। আর এই বাঁ দিকের ভ্যালিতেই হয়েছিল ভাগ মিল্খা ভাগের শুটিং। মরুভূমির মাঝে মরুদ্যানের মতো লাগছে যদিও, কিন্তু এত ধুলো উঠছে পুরো জায়গাটা, এই যে তাকানো যাচ্ছে না, এত ধুলো। ইন্টারস্টেলারে দেখিয়েছিল মার্সে মাঝে মাঝে এরকম ধুলো ঝড় হয়, সেরকম মনে হচ্ছে। এটা মরুদ্যান কিন্তু পুরো। বাপরে বাপ। হাই ব্লগার, হাই ব্লগার, হাই। ব্যাস মাইকের মতো করে গান করে দাও। এখানে এটিভি রাইড করছে। এই দুজনের জন্য 1200 টাকা, আর একজন করলে সেটা 1000 টাকা। ধুলো ধুলো, মানে এত ধুলো, পেছন দিকটা পুরো সাদা হয়ে রয়েছে ধুলোয়। এটা আমার দ্বিতীয় এটিভি রাইড। এর আগে বাগদা বিচে করেছিলাম মনে আছে, তবে এটার কাছে সেটা তুচ্ছ। সত্যি বলতে এরকম কোল্ড ডেজার্টে যে কখনো আসবো সেরকম স্বপ্নই তো দেখিনি। আর এখন এলাম তো এলাম, বালি ঝড়ের মধ্যে এটিভি রাইড করছি। এই অনুভূতিকে কি ভাষায় ব্যক্ত করি বলতো?
আমায় যে ভাইটি গাইড করছে ওর নাম শুভজিৎ। ওর বাড়ি নদিয়াতে। বছরে 7 মাস এখানে থাকে, আর যে 5 মাস অফ সিজন বাড়িতে থাকে। যাই হোক, অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরছি। ঘড়ি বলছে 5:47। বালি ঝড় কমার বদলে আরো বেড়েছে, কিন্তু আমার 2 পা ধরে যদি এক্ষুনি কেউ ঝাড়ে, আমার গা আর জ্যাকেট থেকে কিলো কিলো বালি পাওয়া যেত ফর শিওর। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আমরা ডিস্কিট মনাস্ট্রি এসেই গেছি প্রায়। পার হেড 30 টাকা করে টিকিট এখানে। টিকিট কাউন্টার থেকেও আরো বেশ কিছুটা ঢুকতে হয় গাড়ি নিয়ে। ওই যে দেখা যাচ্ছে 106 ফুটের বিরাট মৈত্রেয়ী বুদ্ধ মূর্তি। ফুটের বুদ্ধ মূর্তি, 106 ফুট। কোনটা ছেড়ে কোনটা বলবো, যেখানেই যাচ্ছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ভাবা যায় না। সবার চোখ যখন মৈত্রেয়ী বুদ্ধ দেখতে ব্যস্ত, আমি তখন প্রকৃতিতে কিছু অবয়ব খোঁজার চেষ্টা করছি। দেখো তো তোমরা কিছু দেখতে পাও কিনা। কি দেখতে পেলে কমেন্টে জানিও কিন্তু। ঘড়ি বলছে 6:43। আজকের মতো ঘোরার পর্ব শেষ। এবার সোজা আমাদের হোটেল যাব। আহা, ভ্যালি ভিউটা দেখছো, কি অসাধারণ লাগছে না? ওই যে দূরে যে বসতি দেখা যাচ্ছে, ওখানেই সম্ভবত আমাদের হোটেল। ফাইনালি পৌঁছেছি হোটেলে। এখন বাজে অলমোস্ট 7:30, কিন্তু আলোটা দেখে বোঝার উপায় নেই স্বাভাবিকভাবেই। হোটেল থাচুং, এই হচ্ছে এন্ট্রি গেট, এইটা হচ্ছে রিসেপশন। সিঁড়ি থেকে হাফ উঠে আমি একটা দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি। আহা, ফাটাফাটি। বেশ একটা দালান মতো রয়েছে, সেই পুরোনো দিনের কলকাতার বাড়িগুলোর মতো আর কি। বেশ ব্যালকনি রয়েছে, বেশ ভালো, বেশ ভালো। কেমন লাগছে? আর আজকের ঘর 110 নম্বর ঘরে, এই যে 110 নম্বর, আমি অলরেডি ঢুকেছি ঘরে। ঘরটা একবার দেখাই। বেশ ভালো, বেশ ভালো। একটা কিং সাইজ বেড রয়েছে, দুজন তো আরামসে শুতে পারবে। দুটো ভিউ উইন্ডো রয়েছে, এইটা একটা। টিভি রয়েছে, টেবিল রয়েছে। ইলেকট্রিক কেটেল দেখতে পাচ্ছি না, ইলেকট্রিক কেটেল দেয়নি। এখানে ক্যালাকাটে মেনু রয়েছে। আমার এই জাতীয় ঘর খুব ভালো লাগে, মানে একটা কোজি অ্যাম্বিয়েন্স কাজ করে। দুদিকে দুটো ইলেকট্রিক লণ্ঠনও রয়েছে। এখানে প্রসাধনের জন্য আয়না রয়েছে। আর এইটা হচ্ছে টয়লেট। একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না, বেসিন। এবার যেটা মেন, এই রুম থেকে ভিউটা দেখাই। এই হচ্ছে এই রুম থেকে ভিউ।
তবে আরেকটা জিনিস যেটা দেখে একটু অবাক হলাম, এটা তো চূড়ান্ত ঠান্ডার জায়গা, উপরে ফ্যান দেওয়া রয়েছে। এর আগে মানে এই চত্বরে আমি কোনো হোটেলে ফ্যান পাইনি, এখানে একটা ফ্যান রয়েছে। এবং কমন টেরেস রয়েছে একটা, যেখানে তোমরা এসে বসে গল্প করতে পারবে এই ভিউটা দেখতে দেখতে। এই ভিউটা দেখতে দেখতে এখানে আরামসে গল্প করতে পারবে। এই হোটেলের ছাদ এটা, আর এই হচ্ছে সানসেট। উফ, রেগুলো এইভাবে বেরিয়েছে, কি অপূর্ব লাগছে। আহা, সন্ধ্যাবেলা থেকে অনেক প্ল্যান ছিল নুব্রা ভ্যালির, বেশ একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করবো, কিছু নাইট শট তুলবো, স্টার ল্যাবস দেখাবো, কিন্তু দুর্ভাগ্যক্রমে হলো না, কারণ শরীরটা বেশ খারাপ, 102 জ্বর অলমোস্ট। এবং হসপিটালে গেছিলাম, সেখানে চেক আপ করে যেটা জানতে পারলাম, আমার প্রেশারটা বেশ কিছুটা হাই, বেশ মানে বেশ। তো সেটা কেন হয়েছে জানি না, সেটা অল্টিটিউডের জন্য হতে পারে, বা এক্সেসিভ প্রেশার বডির উপর ধকল যা, সেসবের জন্য হতে পারে। তো ডাক্তারবাবু একদম রেস্ট নিতে বললেন, সেই কারণে সন্ধ্যাবেলার পার্টটা দেখাতে পারিনি। ইনফ্যাক্ট আমাদের ডিনারে আজকে বিরিয়ানি ছিল, তো বিরিয়ানিও খাইনি আমি, রুটি খেয়েছি। যাই হোক, নুব্রা ভ্যালির এখনো অনেক কিছু দেখানোর বাকি। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, শরীরটা ভালো হতে হবে। কালকে নুব্রা ভ্যালির সাইট সিন থাকছে, আমরা আরো বেশ কিছু জায়গা যাব, শুধু সঙ্গে থাকো। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। এখন শরীর একটু বেটার, সকালে উঠে একটু এডিটের কাজ করছিলাম, তো দাদারা চা নিয়ে এসছে। এই যে, কি নাম তোমাদের? ওর নাম রাজা, ওর নাম নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চিনি দাও, অল্প একটু চিনি দাও। ইচ্ছা করে করেছে কিন্তু। এখানে এসে মানে কি যত্নে যে রয়েছি। এই যে বিপ্লব কাকু সেই ট্রেন থেকে আমার সাথে রয়েছে, কি মানে যত্ন। আমি সত্যিই বলছি যে এই শরীর খারাপ হলে না একটু অসহায় লাগে, তো একা একা। তো আমার বাবা মা, বিশেষ করে বাবা মা খুব টেনশন করে, তো কাকুরা আছে বলে বাবা মার চাপ নিতে হচ্ছে না, কারণ মানে পুরো বাবা মার জায়গাটাই নিয়ে নিয়েছে কাকু কাকিমা আর ভাই সায়ন। থ্যাংক ইউ। সন্দীপদার কাছেও আমি কৃতজ্ঞ, ওষুধ বলে দেওয়া থেকে শুরু করে খোঁজ নেওয়া সবসময় করে গেছে। ঘড়ি বলছে 9:18। এই হলো এখন হোটেল থেকে ভিউ। আর হ্যাঁ, বিস্কিট মনাস্ট্রিও দেখা যায় কিন্তু আমাদের হোটেল থেকে, ওই যে। চলো এবার ব্রেকফাস্টের পালা, তারপর বেরোতে হবে তো নাকি। ইন্ডিয়ার শেষ গ্রাম থেকে পাকিস্তানকে একটু হাই বলে আসি। বই নিয়ে এসছো ছেঁড়া পরোটা, এখানে কত টাকা সব? হ্যাঁ, লাদাখে ছেঁড়া পরোটা না, ওইটা তো ওইখানেই তো কারসাজি না। পাহাড় মানে সমুদ্র আর পাহাড়ের ডিফারেন্স কি কি মনে হয়? পাহাড়ের ল্যান্ডস্কেপ তো সব সেম, কিন্তু ল্যান্ডস্কেপ এভাবেই গল্প আর আলুর দম সহযোগে ছেঁড়া পরোটা খেয়ে বেরোতে বেরোতে আমাদের 10:05 বেজে গেল। চলো এবার কিছুক্ষণ চুপচাপ শুধু রাস্তা উপভোগ করি। দিল বেঠিকানা থা, তুঝ তক হি আনা থা রাস্তা, लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी,
छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदत সত্যি আদাতে মানে অভ্যাস, আর নেই আদাতে মানে নতুন অভ্যাস। মানে এই পথে পথে নিজেকে খুঁজে চলার অভ্যাস, প্রকৃতির মাঝে শান্তি খুঁজে নেওয়ার অভ্যাস, তোমাদেরকে গল্প শোনানোর অভ্যাস। সব সময় যে সব ভালো হবে এমন তো নয়, অনেক চড়াই উতরাই থাকে জীবনে, সেগুলোকে মেনে নেওয়ার অভ্যাস। জীবনে কখনো এমন মোড়ও আসে যেখান থেকে ঘুরে দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে, এই সব মুহূর্তে লড়াই করার অভ্যাস। আবার যখন সব ভালো চলছে তখন সেই আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার অভ্যাস। থেমে থাকা তো কখনোই অপশন হতে পারে না, তাই না? চলার নামই তো জীবন। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে, আমার এই পথ চলার সঙ্গী হয়েছ তোমরা। মেকপিয়নের পরিবার আজ 50,000-এর গণ্ডি ছুঁয়েছে। যে ভালোবাসা তোমরা দিলে তা আমার চলার পথের পাথেও হোক, এই প্রার্থনা করো। কখনো কোনো ভুল করলে ক্ষমা করো, কিন্তু পাশে থেকো প্লিজ। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি তোমাদের কাছে সেরাটা উজাড় করে দিতে। আবারও তোমাদেরকে অশেষ কৃতজ্ঞতা। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आँखों में है जो रोशनी मेरी है छुपी, तुम ही हो वही। होठों पे आए जो हंसी, हर लम्हे की खुशी, तुम ही हो वही। ফাইনালি ফুলটার নাম জানতে পারলাম। নামটা হচ্ছে শিয়া, মানে এটা তো সিয়াচেন রিজিয়ন, তো সেই থেকে হয়তো নামটা এসছে শিয়া। কই, কেমন লাগছে তোমাদের এই জার্নি এখনো জানালে না তো? আমাদের গ্রুপের সবাই কিন্তু চুটিয়ে উপভোগ করছে। যাই হোক, আজ যারা নতুন দেখছো আমায়, তাদের বলি, আমার কাছে গন্তব্যের থেকেও এই যাত্রাপথ আর যাত্রাপথের গল্পেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার গল্পে এই যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। তাই তোমাদের যদি ভিডিওটা অহেতুক লেংদি মনে হয় ফালতু সময় নষ্ট হচ্ছে, তোমরা স্কিপ করে এগিয়ে যেতে পারো। তবে যারা আমার মতোই প্রকৃতি পাগল আর যারা আমার গল্প শুনতে পছন্দ করো, আমার গল্পকে তোমাদের বাজে বকা মনে হয় না, থেকে যেও। সামনের রাস্তারা তোমাদের জন্য অধীর আগ্রহে বসে আছে। সত্যি বলছি, যত দেখছি যেন আশ মিটছে না। ভয়ঙ্কর সুন্দর বোধহয় একেই বলে। রুক্ষতাও যে এত সুন্দর হয়ে ধরা পড়তে পারে চোখে, লাদাখে না এলে আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না। আমাদের ডান দিকে বয়ে যাচ্ছে শায়ক বা শিয়ক নদী, আর দূরে সোজা যে শ্বেতশুভ্র পাহাড় শ্রেণী দেখছো, ওটা সম্ভবত কারাকোরাম পর্বত শ্রেণীর অংশ। আর আমাদের বাঁ দিকের যে মাউন্টেন রেঞ্জ, এগুলো হিমালয়ের পার্ট। রঙের বৈচিত্র্যটা দেখছো তোমরা? এক একটা পাথর এক একটা রঙের। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। না জানি কোন খেয়ালে ভগবান এরকম একটা জগৎ বানিয়েছিলেন। হ্যালো ব্লগার। হ্যালো, ওইটা দেখো, ওইটা কি দেখছো? ওইদিকে দেখো, ওইটাই। বলো, ওই দেখো ঝর্ণা, ঝর্ণা। ওই যে
হ্যালো, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। অনেকক্ষণ বসে আছে সবাই, তাই ঝর্ণা দেখে একটু 5 মিনিটের ব্রেক নিলাম। ঝর্ণার জল, ওই হচ্ছে ঝর্ণা, আর এই যে জল যাচ্ছে কলকল করে। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই যে বাই দ্য ওয়ে, এখন শরীর অনেকটা ভালো, অনেকটা চাঙ্গা, আর প্রকৃতির মাঝখানে এলে এমনি তো চাঙ্গা হয়ে যায়। চাংমার ডেট, ওয়েলকাম টু চাংমার ডেট, মানে এই জায়গাটার নাম হচ্ছে চাংমার ডেট। এখানে আমরা দাঁড়িয়েছি, কি সুন্দর জঙ্গলি পাহাড়ি ফুল হয়ে রয়েছে দেখো। পাহাড়ে পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা, মজাই আলাদা। এর এক আলাদা অনুভূতি আছে, আলাদা অভিজ্ঞতা আছে। এই যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কমিউনিটি হল চাংমার, এইটা হচ্ছে তাহলে কমিউনিটি হল। ব্রেক ওভার, আবার পথ চলা শুরু। এই যে ব্রিজটা আমরা পেরোচ্ছি এখন, এটা কিন্তু একটা কাঠের সাসপেনশন ব্রিজ। মা দুর্গার নামে এই ব্রিজের নামকরণ করা হয়েছে দুর্গা ব্রিজ। আর ওই যে নিচে বইছে সেই শায়ক বা শিয়ক নদী। এই ব্রিজে অ্যাট এ টাইম একটাই গাড়ি উঠতে পারে। আমাদের পরবর্তী গন্তব্য শিয়ক বা শায়ক ওয়ার মেমোরিয়াল এসে গেছে। চলো একটু ঢু মেরে আসি। এই ওয়ার মেমোরিয়াল আমাদের সেই সব জওয়ানদের স্মৃতির স্মারক যারা লাদাখের কঠোর ভূখণ্ডে, বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যুদ্ধ করেছিলেন। এই মেমোরিয়াল সেই সব অগণিত বীরদের সম্মান জানায় যারা ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য চরম আবহাওয়া, প্রতিকূল ভূখণ্ড এবং সেই ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। তাদের অগাধ দেশপ্রেমের প্রতি শ্রদ্ধার্ঘ এই ওয়ার মেমোরিয়াল। বিশ্বাস করো, ওই যে বাইকারদের দেখছি, ওদের দেখে আমার পেগাসাসকে খুব মিস করছি। যারা জানো না তাদের জন্য বলি, পেগাসাস হলো আমার বাইক। লাদাখকে কথা দিয়ে গেলাম, পেগাসাসকে নিয়ে একটিবার হলেও আসবো। যাই হোক, বাঁদিকের যে গ্রামটা দেখছো এর নাম বোগড্যাং। বেশ বড় গ্রাম। এখানে আর্মি স্কুল থেকে হসপিটাল সব আছে। से पहले पहले है ना। हाँ। अभी यहाँ से ब्रिज आएगा। हाँ। उससे आगे पाकिस्तान के अंदर था 4 गाँव। तो हम ले लिया, सब ले लिया 71 के बाद। अपने पास आया ना, पहला गाँव आएगा चुरुंग था। हाँ। इसके बाद आएगा तुर्तुक। हाँ। फिर आएगा टैक्सी, लास्ट पे आएगा थंग। ये 4 गाँव हमने ले लिया। हमारे पास आएगा 1970। पूरा कब तक ले लेंगे? पूरा तो आप देखेंगे धीरे धीरे। শুনলে, ড্রাইভার দাদা বলছে সামনে একটা ব্রিজ আসবে। 1971-এর আগে ওই ব্রিজের ওপার থেকেই পাকিস্তান শুরু হতো। ওই যে সেই ব্রিজটা দেখা যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এখন এক্স পাকিস্তান টেরিটরিতে ঢুকছি। এটা ভেবেই আমার রোমাঞ্চ হচ্ছে, আর গর্বে বুক ফুলে যাচ্ছে আমাদের দেশের সেনাদের জন্য। অফিসিয়ালি আমরা তাহলে এখন এক্স পাকিস্তানের মাটিতে। 1971-এর ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পর আমরা চালুঙ্কা, তুর্তুক, ট্যাক্সি ও থাং এই 4টে গ্রামকে নিয়ে নিয়েছি। সেই কারণেই থাং এখন আমাদের ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। চলো আগে আমরা থাং থেকে ঘুরে আসি, তারপর তুর্তুক গ্রামে ফিরে লাঞ্চ সারব।
এইটা কিন্তু ধসপ্রবণ এলাকা। বাঁদিকে যে পাহাড়গুলো দেখছো এগুলো ঝুড়ো পাথরের তৈরি। একটু বৃষ্টি হলেই ধস নামে, আর তার চিহ্ন রাস্তার বাঁ পাশে বেশ প্রকট হয়ে পড়ে আছে, দেখছো? এই যে এইটা হলো তুর্তুক ঝর্ণার জল। তার মানে আমরা কিন্তু তুর্তুকের এলাকায় ঢুকেই গেছি। এখান থেকে শুরু হচ্ছে তুর্তুকের জনবসতি। আমরা ত্যাগসি গ্রামে ঢুকছি। আর এবার আমরা ঢুকবো আমাদের দেশের শেষ গ্রাম থাংয়ে। অদ্ভুত একটা মিষ্টি গন্ধ ভাসছে বাতাসে। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করতে বলল, এই বাঁ দিকের গাছগুলোয় এক ধরনের ফুল হয়, এগুলো তারই গন্ধ। স্থানীয় মানুষেরা এই গাছের ডাল কেটে বাড়িতে নিয়ে যায়, যা রুম ফ্রেশনারের কাজ করে। ঘড়ি বলছে 1:25। অবশেষে আমরা ইন্ডিয়ার শেষ পয়েন্টে এসে পৌঁছালাম। এই মুহূর্তে আমরা এসেছি থাংয়ে। এটা হচ্ছে লাস্ট ইন্ডিয়ান পয়েন্ট আর কি, এরপর থেকে পাকিস্তান শুরু। 1971 সালে কিন্তু এই থাং পাকিস্তানের ভেতরেই ছিল। 71-এর যুদ্ধে আমরা দখল করেছিলাম। যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে পাকিস্তানের ওপারের পার্টগুলো দেখা যাচ্ছে, এলওসি দেখা যাচ্ছে। এই মুহূর্তে তোমরা যা যা দেখছো সব পাকিস্তানের পার্ট। শুধু এই সেনা বাংকারটা আমাদের। এখানে একটা ভালো ক্যাফেও আছে রিফ্রেশমেন্টের জন্য। এছাড়া লোকাল ড্রাই ফ্রুটস যেমন কাজু, আখরোট, বিভিন্ন রকম বেরি, এগুলোও বেশ কম দামে ভালো মানে পাওয়া যায়। এই যে এই গাছটা, এই গাছ থেকে গন্ধ বেরোচ্ছে, লিটারেলি সুমিষ্ট গন্ধ বেরোচ্ছে। অলরেডি 2:22 বাজে, পেটে ছুঁচোয় ডন মারছে। চলো যত দ্রুত সম্ভব তুর্তুক যাই। দেবাশিস দ্বারা কিচেনের গাড়ি নিয়ে চলে গেছে ওখানে অলরেডি। তবে যতই তাড়া থাকুক বা পেটে খিদে, ফেরার পথও চোখ সরাতে দিচ্ছে না 1 সেকেন্ডের জন্য। এটাই বোধহয় লাদাখের ম্যাজিক। ল্যান্ডস্কেপটা দেখছো? শিয়ক বা শায়ক নদীকে এখানে কি রূপসী লাগছে দেখছো? ঘড়ি বলছে 2:47 আর আমরা এসেছি লাঞ্চ করতে তুর্তুক ভিলেজের একটা রেস্টুরেন্টে, দ্য লাক্সারিয়াস ক্যাফে তুর্তুক। এই হচ্ছে তুর্তুকের সেই ক্যাফে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, কোনো কথা হবে না। লোকেশন খুব ভালো। ফাটাফাটি একটা রেস্টুরেন্টে ব্যবস্থা হয়েছে আজকের লাঞ্চের। মেনুতে রয়েছে সাদা ভাত, লাউ ডাল, মাছের ঝোল, পাঁপড় আর চাটনি। যদিও ডালের সাথে আমার একটা ভাজা লাগে, তবে লাদাখের মতো জায়গায় এই যা পাচ্ছি আমার কাছে অনেক। নো ডাউট লোকেশনটা কিন্তু খুব ভালো, যেখানে আমরা খেতে বসেছি একদম মনে হচ্ছে নেচারের মাঝখানেই আর কি। আমাদের দামাল গ্যাং
মানে আমিও এখন এই গ্যাংয়েরই পার্ট। আমরা তৃপ্তি করে খেলাম। আমরা যে হোটেলটায় খেলাম, যে রেস্টুরেন্টটায় খেলাম, তার জাস্ট একটু আগেই এই সুন্দর ফটোজেনিক ব্রিজটা, দারুণ। পাখির চোখে এই হলো তুর্তুক, আমার দেখা সব থেকে সুন্দর গ্রামগুলোর একটা। এই রুক্ষ প্রান্তরের মাঝে এই সবুজ গ্রাম তুর্তুক এক অন্য ভালো লাগার সন্ধান দিচ্ছে। আর এই যে ঝোড়াটা, এটা আমায় কাসলের কথা মনে করাচ্ছে। আবার রাস্তায় ফেরা। এবার আমাদের আজকের শেষ দ্রষ্টব্য হান্ডার স্যান্ড ডুনস, যেখানে ক্যামেল রাইড হয়। চলো ফেরার পথটা একটু চুপ করে এনজয় করি, আর এই অনুভূতিটাকে পারলে একটু লিখে ফেলি কমেন্টে। ঘড়ি বলছে 6:10। আমরা চলে এসেছি হান্ডার স্যান্ড ডুনসে। এটা এখানকার পার্কিং। বেশ কিছু ফুড স্টলও আছে দেখছি, যেখানে মোমো, স্যান্ডউইচ, সিঙ্গাড়া, কফি, চা এগুলো পাওয়া যাচ্ছে। সিঙ্গাড়া এক একটা 30 টাকা পিস। পিছনে বয়ে গেছে একটা ছোট্ট নালা, যার জলে এখানে বাসন মাজা থেকে কাপড় কাচা সব চলছে। একটা বিরাট ভ্যালি, এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি করার অপশন রয়েছে দেখতে পাচ্ছি। আর্চারি, উটের পিঠে ওঠা, কালচারাল শো আছে। এই যে সাউন্ডটা শুনছো, এটা কালচারাল শো এর। এখানে প্রচুর উট দেখতে পাচ্ছি, প্রচুর উট। আমার এই জিনিসটা ভালো লাগে না, এই যে আমরা মানুষরা আমাদের নিজেদের বিনোদনের জন্য অবলা পশুদের ইউজ করি। এখানে যে কটা উট আছে, এত খারাপ তাদের অবস্থা, মানে পরিচর্যার এতই বেহাল দশা যে গায়ের লোম পর্যন্ত নেই, এবং বোঝাই যাচ্ছে ওরা কষ্ট পাচ্ছে, ডাকছে। কিন্তু এরা বলে এখানকার উটরা নাকি নিজেদের খাবারের টাকা নিজেরাই তোলে এইভাবে। এর আগে যখন এরা বন্য ছিল তখন তারা নিজেদের খাবার জোগাড় করে নিতে পারতো না? নিশ্চয়ই পারতো। সেম ডুয়ার্সে হাতি রাইডেও একই কথা বলা হয়, যে হাতিরা নিজেদের খাবারের জোগাড় করে ওইভাবে। ওদের বনে ছেড়ে দিলেই তো পারে না? যাই হোক, যার যেরকম ইচ্ছে, আমাদের আমি বা বলার কে। এই যে দামাল গ্যাংয়ের পাগলামি আবার শুরু। বেট লড়েছে, যে হলুদে মারতে পারবে সে টাকা দেবে না, যারা পারবে না তারা সবাই মিলে বাকি টাকা দেবে। তো আমিও হয়ে গেলাম এই পাগলামির পার্ট। আমি টিপ করেছি, সেটা রেকর্ড হয়নি, কিন্তু সবাই সাক্ষী আছে। এই যে এইখানে লেগেছে 9 পয়েন্টার। অবশেষে একটা ঘটনাবহুল দিনের সমাপ্তি। ফুরফুরে মন আর চাঙ্গা শরীর নিয়ে হোটেলে ফিরছি। এখান থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। ঘড়ি বলছে 7:48। ওদিকে আকাশে চাঁদ তার উপস্থিতি ক্রমশ জোরালো করছে। আমাদের জাস্ট হোটেলের উল্টো দিকে কাবাবের দোকান, তো লোভ সামলাতে পারলাম না, আমি আর দাদা এসছি কাবাব খেতে। এটা জানো তো, যে দেখলাম ছোট ছোট রুটি আছে। क्या रोटी उसका क्या आटा है वो जो পিমারা বলে একটা আটা আছে, তার রুটি। হ্যাঁ, সেইটা দিয়ে সবাই খাচ্ছে। নরম হয় বোধহয় রুটিগুলো, না নরম হতো না?
80 रुपीस में 5 पीस चिकन और 2 रोटी। বাহ। নৌরাবাড়িতে আজকে আমাদের শেষ রাত, তো বনফায়ারের ব্যবস্থা হয়েছে আজকে এবং বক্স বাজছে। তবে আমি এইটার খুব একটা ফ্যান নই, পাহাড়ে এসে বক্স বাজানোর ফ্যান, কিন্তু সবাই সবার মতো এনজয় করতে চায়, এনজয় করবে, এখানে আমি কোনো ফ্যাক্টর নই, তাই আমিও চেষ্টা করবো সবার সাথে এনজয় করার। এখনো পর্যন্ত ট্যুর বেশ ভালো এগোচ্ছে, তবে কিছু সমস্যা এদিক ওদিক থাকে, সবসময় তো সব স্মুথ যায় না, কিছু মানুষের ক্ষোভ, কিছু মানুষ আবার অত্যন্ত খুশি, তো সব মিলিয়ে মিশিয়ে একটা ট্রিপ চলছে। যেমন গ্রুপ ট্রিপের পজিটিভ দিক আছে, সেরকম গ্রুপ ট্রিপের কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক বলতে গেলে যারা খুব টাইম মেনে চলতে পছন্দ করো, টাইমে খেতে পছন্দ করো, তাদের ক্ষেত্রে গ্রুপ ট্রিপটা কিন্তু একটু চাপের হতে পারে, কারণ এতজন মানুষকে সার্ভিস দিতে গেলে সবসময় সব কিছু টাইমে হয়ে ওঠে না আর কি। আবার পজিটিভ দিক বলতে গেলে খরচ একটু কম হয়, আর এতগুলো মানুষ একসাথে যখন মজাও হয় এবং একটা সেন্স অফ সিকিউরিটি কাজ করে, নতুন জায়গা, এতগুলো মানুষের সাথে যাচ্ছি, তো এই হচ্ছে ব্যাপার, সেটা মাথায় নিয়ে এসো। যারা, আবারও বলছি, যারা টাইমে সব কিছু পছন্দ করো তাদের জন্য কিন্তু গ্রুপ ট্রিপ নয়, আর যারা গ্রুপ ট্রিপের মজা চাও, গ্রুপ ট্রিপে যে পজিটিভ দিকগুলো বললাম সেগুলো করতে চাও, চলে এসো। এখনো বাইরে কেউ বেরোয়নি, চলো এই ফাঁকে স্পেশাল ডিনারের মেনুটা বলে দিই। সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, দই পটল, সর্ষে ইলিশ বা পনিরের ভাপা, চাটনি, পাঁপড়। ওই দেখো সন্ধ্যায় চিকেন পকোড়া আর চা খেয়ে সবে নামছে সবাই বনফায়ারের ময়দানে, আর আমার হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে আমায় দায়মুক্ত করেছে ছোট্ট ব্লগার রিক। নাচতে তো পারি না, আর উঠোনও বেঁকা, তাই রিকের সাথেই দৌড়াদৌড়ি করলাম। সবাই চুটিয়ে মজা করছে, সত্যি এই কদিনে একটা বড় পরিবার হয়ে উঠেছে সবাই। তাহলে আজ আসি, আবার দেখা হবে আগামী সোমবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ। হ্যালো, Hello. ভাবি এই তুই নাচ আগে।